নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সঙ্গে রয়েছে প্রত্যয়। আজকে শুনবেন প্রিয় লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের একটা সুন্দর গা ছমছমে গ্রাম বাংলার ভূতের গল্প, কমলপুরের প্রেতের ডাক। রিসেন্টলি দেবশ্রী ভট্টাচার্যের একটা বই বাদার বনের আড়ালে বইমেলায় কথোপকথন প্রোডাকশনস থেকে প্রকাশিত হয়েছে। এই গল্পটা আপনারা শুনেছিলেন 221 বি হ্যারিসন রোডে। আর বইটা খুলে যখন দেখলাম যে গোটা বইটা 221 বি হ্যারিসন রোডকে ডেডিকেট করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, কি বলবো, আমি তো পুরো স্পিচলেস। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এই বইটা 221 বি হ্যারিসন রোডকে ডেডিকেট করা মানে হচ্ছে সকলকে, আপনাদের সকলকে ডেডিকেট করা। ওয়ান্স এগেন আ ভেরি বিগ থ্যাঙ্কস টু দেবশ্রীদি। আপনারা যদি বইটা সংগ্রহ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। আগের গল্পে দেখছিলাম মেদিনীপুর থেকে অনেকে কমেন্ট করেছিলেন, তারপর হাওড়ার বনগাঁ থেকে সৌরভ মান্না কমেন্ট করেছিলেন, তিনি ডিভিসির একজন ইঞ্জিনিয়ার। আর আইআইটি ভুবনেশ্বর থেকে আরেকজন বলছে যে আমি ক্লাসের লেকচারের সময় গল্পগুলো শুনি, লেকচারের থেকে এটা বেশি ইন্টারেস্টিং। আর একটা গ্রুপের কথা না বললেই নয়, বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন স্বর্ণকাররা কমেন্ট করছেন, মানে যারা সোনার জুয়েলারিতে কাজ করেন, তারা অনেকে কমেন্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে যে তারা এই কাজটা করতে করতে আমাদের গল্পগুলো শোনে। খুব ভালো লাগলো জিনিসটা শুনে, সিরিয়াসলি। মানে আমিও একটু গল্পর কন্টেন্ট পেয়ে গেলাম, হয়তো শুনতেও পারেন কোনো দিন এরকম একটা গল্প। থ্যাংক ইউ। তা আপনারাও জানান কে কোথা থেকে শুনছেন, আপনাদের কেমন লাগছে। আপনারাও আপনাদের গল্প শোনার গল্পটা শেয়ার করুন কমেন্টসে। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে থাকছে আপনাদের সব পরিচিত ভয়েস, আদিত্য, মধুরা, প্রদীপ্তা এবং আমি সুমিতেন্দ্র আর প্রত্যয়। আর অ্যাজ অলওয়েজ গল্পের অডিও এবং গ্রাফিক্সে আমরা 221 বি হ্যারিসন রোড। আর আরও আপডেটস পেতে আপনারা আমাদের তালদিঘি অডিও জগতের এবং এই মেইন চ্যানেলটার হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো জয়েন করে নিতে পারেন। ডেসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে শুরু করছি। কমলপুর গ্রামের ঘুম ভাঙে নতুন বৈরাগীর গানে। আজ বলে নয়, সেই নতুন যখন ছোট ছিল, বাবার হাত ধরে লোকের বাড়ি সিধে চাইতে বের হতো তখন থেকেই। সুখ বলে ওঠো সারি, ঘুমায় না আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায় না আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার। ভোরের মোরগ ডাকার সাথে সাথে নোটনের গান ভেসে আসতো দূর থেকে। এ যেন রোজকার নিয়ম। সকালবেলা যেমন সূর্য ওঠে, রাতের বেলায় যেমন চাঁদ ওঠে, তেমনি ভোর হলে নোটনের গান শোনা যায়। এই গান শুরু হলে গ্রামের চাষিরা লাঙল কাঁধে মাঠে যায়, গোয়ালরা দুধ দেওয়া শুরু করে, মাঝিরা নৌকার মাথায় পাল বাঁধে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নতুন বৈরাগী থাকে কোথায়?
কোথা থেকে গান গাইতে আসে আর গান গেয়ে কোন দিকে যে চলে যায় তা কেউ জানতে পারে না। কমলপুরের মানুষ জানে গ্রামের পূব প্রান্তের জোড়া দিঘির জঙ্গল পার করে নতুন গান গাইতে আসে। সারাদিন মাঠে মাঠে নেচে নেচে গান গায়, তারপর আবার পশ্চিম প্রান্তের নেবুতলা নদীর পাড় দিয়ে কোথায় যেন চলে যায়। এতদিন এত বছর ধরে নতুন আসে যায়, কিন্তু তাকে আর জিজ্ঞাসা করা হয়নি সে থাকে কোথায়। কিন্তু একদিন সব হিসেব নিকেশ যেন উল্টে গেল। সেদিন ভোরে মোরগ ডাকলো, একবার নয়, দুবার তিনবার, তারপর ডেকেই চলল, কিন্তু নতুনের গান আর শোনা গেল না। রোজ যা হয়ে আসছে বহুদিন ধরে, হঠাৎ করে একদিন না হলে কেমন যেন সব হিসেব উল্টে যায়। চাষিরা আগের মতোই লাঙল কাঁধে বের হলো মাঠের দিকে। গোয়ালারা দুধ দইতে বসলো, মাঝিরা পাঁকে আটকে থাকা নৌকা নিয়ে টানাটানি করতে শুরু করলো। কিন্তু সবই আজ কেমন যেন বেসুরো, বেতালা। সকলের মুখেই একটা কথা, হলো কি আজ নতুন বৈরাগীর? এখনো যে তার গান শোনা গেল না। বেলা একটু বাড়তেই একটা খবর এমন হাওয়ার সাথে সাথে ঘুরতে লাগলো যেন সকলের ঘুম বেশ কিছুদিনের জন্য উড়ে গেল। জোড়াদিঘির জঙ্গলের মধ্যে নতুন বৈরাগীর লাশ পাওয়া গেছে। হাত দুটো পিছমোড়া করে পিছন দিকে বাঁধা, আর মুখটা শক্ত করে গামছা দিয়ে বাঁধা। এমন করে বাঁধলে কেউ মরে না, মানে কথাটা হলো কেউ মারার জন্য বাঁধেনি। কিন্তু নতুনের সাদাসিধে গায়ক হৃদয় এত ধকল সহ্য করতে পারেনি, তাই ধুকপুক করা বন্ধ করে দিয়েছে। তা খুন যখন হয়েছে তখন দারোগা তো আসবেই। কিন্তু কমলপুরের দারোগা সাহেব ভীষণ কোমল প্রকৃতির মানুষ। বিশেষত এইসব চোর ডাকাত খুনি ধরা তিনি একেবারেই পছন্দ করেন না। তবে হ্যাঁ, কেউ যদি চোর ডাকাত বা খুনিকে ধরে পিটিয়ে আধমোড়া করে থানায় জমা দিয়ে আসে, সেক্ষেত্রে বলতে হবে না, দারোগা মশাই একেবারে যথাযথ ব্যবস্থা নেন। তা সে যাই হোক, খুন যখন হয়েছে তদন্ত তো করতেই হবে, একটা রিপোর্ট তো দিতেই হবে। অগত্যা দারোগা মশাই তার বিশাল ভুঁড়ি সামলে উবু হয়ে বসে ওই জোড়াদিঘির জঙ্গলে লতা পাতা আগাছার মধ্যে শার্লক হোমস স্টাইলে খুনির পায়ের ছাপ খুঁজতে বসলেন। তারপর প্রচুর ডালপালা ভেঙে এলাকার পাখি পোকা এবং অন্যান্য বাসিন্দাদের ব্যতিব্যস্ত করে বটগাছের কুড়ির নিচে উড়িয়ে ঢিবি ভেঙে সিদ্ধান্তে এলেন আপাতত তিনি খুনির কিনারার কোনো হদিশ পাচ্ছেন না। নতুনের পরিচিত কেউ যদি থানায় এসে ডায়েরি করে তাহলে তিনি এ ব্যাপারে ভেবে দেখতে পারেন। না হলে ওই বেওয়ারিশ লাশের আর কিসের তদন্ত? আর এ ক্ষেত্রে তো ঠিক খুন হয়নি সেটা বোঝাই যাচ্ছে। নতুনকে বেঁধে রাখা হয়েছিল, বেচারা ভয় পেয়ে মরে গেছে। এতে বেচারা খুনির কি দোষ? ব্যাস, মিনিট 15 থেকে 20 মধ্যে থানা পুলিশ দারোগার গল্প শেষ হয়ে গেল। কিন্তু কমলপুরের মানুষ তো এত সহজে নতুনের ব্যাপারটা ভুলতে পারে না। সেই কোন যুগ থেকে প্রতিদিন তারা নতুনের গান শুনে আসছে। সেই লোকটা হঠাৎ নেই হয়ে যাবে আর কমলপুরের লোক তাকে নিয়ে ভাববে না, তা কি করে হয়? নতুনের দেহটাকে সবাই মিলে নিয়ে এসে রাখলো কমলপুরের বুড়ো বটগাছ তলায়। তারপর ফুল চন্দন দিয়ে সাজিয়ে নতুন ধুতি চাদর পরিয়ে তাকে নিয়ে রওনা হলো শ্মশানের দিকে। গোপাল খুড়ো একবার অবশ্য বললেন, ওর বাড়িতে তো একবার খবর দিতে হয়, বউ বাচ্চা আছে কিনা কে জানে। নিজের পক্ষে কোনো আখড়া টাখড়ায় যদি নাম লিখিয়ে থাকে, বলছি যে সেখানে তো একটু খবর টবর দিতে হবে নাকি?
হ্যাঁ, তা তুমি আগে খবরখানা নিয়ে আসো দেখি, সে কোন আঁকড়ায় থাকতো আর কোন বষ্টমীর সাথে কোনটি বদল করেছিল। তাহলে সেখানে গিয়ে খবর দিয়ে আসবোক্ষণ। মোড়ল খুড়ো খ্যাক খেকিয়ে বলে উঠলেন। গোপাল খুড়ো সেই ধমকে চুপ করে মুখ নিচু করে নিলেন। মোড়ল খুড়ো নোটনের খাটিয়াটা কাঁধে তুলতে তুলতে বললেন, যতক্ষণ দেহ থাকে ততক্ষণ আত্মা চারপাশে গুড়গুড় করে। উফ, মরণের ওপারের রাস্তায় যেতে পারেন না। বেচারা মরেছিল সেই সূর্যোদয়ের আগে। শাস্ত্রে বলে এমন সময় মরলে স্বর্গলাভ বাঁধা। সেই মরাকে দারোগা বাবু তদন্ত করার নামে টানা হেঁচড়া করে একেবারে বেলা 12টা বাজিয়ে দিলে। এখনো রাঁকড়া পরিবার এসব খুঁজতে গেলে সূর্যদেব পাটে বসবেন। তখন ওর দেহ নিয়ে শ্মশানে গেলে বেচারাকে নরকের রাস্তা পার করতে হবে। কেন বাবা এমন সাদাসিধে মানুষটাকে এত কষ্ট দেওয়া? চলো চলো, আর দেরি না করে এই সব হরিধ্বনি দাও। বল হরি বল। কেউ আর কিছু বললেন না। সত্যি তো এতকাল নোটনের পরিবারের খবর নেওয়া হয়নি। হরি বল। এখন আর তা খুঁজে কি হবে? তার চেয়ে দেহটা দাহ করে আসা বেশি দরকার। সবাই সমস্বরে হরি বল বলে চিৎকার করে উঠল। কমলপুরের শান্ত রাস্তাঘাট হঠাৎ এমন আওয়াজে চমকে উঠল। কিন্তু তবু একটা প্রশ্ন থেকেই গেল। না, নোটনকে কে বাঁধল সে প্রশ্ন তো আছেই। তার চেয়েও বড় প্রশ্ন, নোটন যে দোতারাটা হাতে করে গান গাইতো সেখানা গেল কোথায়? দারোগা মশাই তো আশেপাশের আগাছা গাছপালা সবই লাঠির বাড়ি মেরে মেরে পায়ের ছাপ খুঁজলেন। সেখানে তো দোতারাখানা ছিল না। তা গেল কই? এই প্রশ্নখানাও এলো গোপাল খুড়োর কাছ থেকেই। বলছি মোড়ল মশাই। আবার কি হলো? না না, মানে বলছি যে ওই নোটনের দোতারাখানা গেল কোথায়? মোড়ল মশাই এবার আর কোনো কথা বললেন না। হয়তো ভাবলেন মনে মনে সত্যিই তো নোটনের দোতারাখানা গেল কোথায়। না, মোড়ল মশাই বোধহয় পুরোটা জানতেন না। শুধুমাত্র দেহখানা জ্বালিয়ে দিলেই আত্মা পরপারের দিকে যাত্রা করে না। যে জিনিসটা তার সারা জীবনের একমাত্র সঙ্গী ছিল, সেই জিনিসটার যতক্ষণ না কোনো খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ আত্মারই বা কি করে মুক্তি হয়? 3-4 দিন কোনো মতে এক প্রকারে কেটে গেল। লোকে নোটনের গান ছাড়াই সকাল বেলাটা নিজের মতো করে সাজিয়ে নিচ্ছিল। কিন্তু 4 দিন পরেই ভোরবেলা ঠিক প্রথম মোড়কটা ডেকে ওঠার পরই জোড়াদিঘির জঙ্গলের দিক থেকে ভেসে আসতে শোনা গেল সেই চিরপরিচিত একটা সুর। সকালবেলা ঘুম ভাঙলে প্রথম দিকে ঘুমের রেশটা থেকে যায়, তাই সকলে খুব একটা খেয়াল করেনি। কিন্তু মিনিট 2 কেটে যেতেই সকলে একেবারে নড়ে চড়ে বসল। কমলপুরে আজ এ কি কাণ্ড শুরু হলো? কাউকে দেখা যায় না, বাড়িতে বাড়িতে কেউ সিধে চাইতে আসে না। শুধু একটা সুর কমলপুরের হাটে ঘাটে মাঠে ঘুরতে থাকে।
দারোগা মশাই, কিছু জানতে পারলেন সেদিন নোটনকে কারা বেঁধে রেখেছিল? না না, ওর থেকে আর জানবো? দেখলেন তো, আপনাদের সামনেই তো সেদিন সারা জঙ্গলটা তোলপাড় করলাম, কিছুই তো পেলাম না। আর তার ওপর দেখুন, এই লোকটার সামনে পেছনে কেউ ছিল না। মানে থাকলে তো এই কদিনের মধ্যে কেউ অন্তত থানায় এসে একখানা ডায়েরি করতো বা একখানা এফআইআর করাতো। আরে কেউ যদি কিছু না বলে তাহলে আমি কি শুধু শুধু তদন্ত করব নাকি? হ্যাঁ, তাকে যে কেউ বেঁধে রেখেছিল তার তো একটা সাক্ষী লাগবে। তার সাক্ষীটা পাবো কোথায় আমি? মোড়ল মশাই চিন্তিত হয়ে চুপ করে রইলেন খানিকক্ষণ। দারোগা মশাই যা বলছেন সব ঠিক, কিন্তু বেচারা নোটন যে এখনো অতৃপ্ত হয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছে, এটা যে সারা কমলপুরের জন্যই বড় অশান্তির ব্যাপার। এখনো পর্যন্ত কারোর কোনো বিপদ হয়নি ঠিকই, কিন্তু হতে আর কতক্ষণ? দারোগা মশাই, আপনার সব কথাই বুঝতে পারছি, কিন্তু আপনিও নিজের কানে শুনেছেন নোটনের গান। বেচারা এখনো মুক্তি পায়নি। আপনি ওর খুনিকে ধরতে না পারলে বেচারা মুক্তি পাবে না। একটু কিছু করুন না দয়া করে। দারোগা মশাই বিশাল এক জোব্বা খাতা খুলে কি সব যেন লিখছিলেন। সেখান থেকে চোখ আর কলম কোনোটাই না সরিয়ে বললেন, তা বেশ তো, আপনার নোটন যখন গান গাইতে পারছে তো ওকে বলুন যে থানায় এসে আমার সামনে বসে নিজের খুনির বিরুদ্ধে একখানে এফআইআর লিখতে, আর পারলে একটা সাক্ষী জোগাড় করে আনতে। তাহলেই আমি একমাত্র তদন্ত শুরু করব। মোড়ল মশাই আর কি বলবেন? এরপর তো আর কিছু বলার থাকে না। যে দেশে মৃত মানুষকে নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়ে থানায় এসে রিপোর্ট লেখাতে আসতে হয়, সে দেশের মানুষের সত্যি আর বলার কিছু থাকে না। মোড়ল মশাই আর বসলেন না। সন্ধ্যা হয়ে আসছে, অবস্থা ভালো নয়। এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে গোটা গ্রামের পথে ঘাটে। ন্যায় বিচার না পেয়ে সে যদি নিজের মতো করে হিসাব চাইতে আরম্ভ করে, তবে কি আর সে ভালো মন্দের বিচার করবে? যাকে সামনে পাবে তারই ঘাড় মটকাবে। মোড়ল মশাই চলে গেলেন। দারোগা মশাই নিজের কাজে মন দিলেন। থানায় দু একজন হাবিলদার ঝিমোচ্ছে এদিক ওদিক। হঠাৎ মনে হলো জোরে হাওয়া বইতে শুরু করলো থানার মধ্যে। দারোগা মশাইয়ের মাথার উপরে যে হলুদ ডুমটা ঝুলছিল সেটা জোরে জোরে তুলতে শুরু করলো। কেমন একটা বিভৎস ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে ওই তুলুনির জন্য। দারোগা মশাইয়ের টেবিলে যেসব ঠাইয়েরা কাগজপত্র ডাই হয়ে জমেছিল, সেগুলো সব লাগামহীন ঘোড়ার মতো এদিক ওদিক কোথায় যে ছুটে চলল তার ঠিক নেই। দারোগা মশাই দুজন হাবিলদারের ওপর খেঁকিয়ে উঠলেন। আরে দেখ দেখ, সব কাগজ কোথায় উড়ে গেল রে! একটু দেখ রে ভাই, বলা নেই কওয়া নেই, কেমন হাওয়া আবার এলো রে বাবা! সবকিছু যে একবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আরে দেখ রে বাবা, দেখ। সত্যি এত হাওয়া থানার ভেতরে কখনো দেখা যায়নি। এতবার তো এত রকমের ঝড় এসেছে, ওর জানালা দরজা একটু চেপে বন্ধ করলেই সব ঠিক থাকে, কিন্তু আজ যেন সব লণ্ঠবণ্ড হয়ে যাচ্ছে। থানাময় কাগজ পাতা উড়ে বেড়াচ্ছে। বেচারা হাবিলদার দুটো সেগুলো ধরতে গিয়ে ওর গায়ে হুমড়ি খেয়ে পড়ছে। ওপরের সেই আলোটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে তুলতে তুলতে একসময় ছিটকে এসে পড়ল থানার দরজার বাইরে। পুরো ঘরটায় একটা গাঢ় অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দারোগা মশাই আর দুই হাবিলদার এদিক ওদিক হাতড়িয়ে বেড়াচ্ছে। দারোগা বাবু আবার খেঁকিয়ে উঠলেন, আরে কেউ একটা মোমবাতি, টর্চ, কিছু তো একটা আন! অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। প্রচণ্ড হাওয়ায় থানার দরজা বোধহয় বন্ধ হয়ে গিয়েছিল। সেটা আরেকটা দমকা হাওয়ায় হঠাৎ যেন ভুস করে খুলে গেল। এক ঝলক ঠান্ডা হাওয়া যেন ঢুকে এলো। কে যেন একটা খসখসে গলায় বলে উঠল, দারোগা মশাই, একখানা এফআইআর করব। আরে দুধ তেরি মরণ, কোনো আক্কেল নেই নাকি? দেখছিস না কি অবস্থায় ঝড়ের ঠেলায়? দাঁড়া না, আগে আলো আসুক, তারপর দেখছি কি এফআইআর করাবি।
লোকটার আর কোনো কথা শোনা গেল না। বোধহয় দারোগা মশাইয়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে সেই হাবিলদার দুজন সেই যে গেছে আলো আনতে, তাদের আর পাত্তা নেই। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পরেও যখন হাবিলদার দুজন এলো না, তখন দারোগা মশাই একটু গম্ভীর গলায় বললেন, তা কিসের এফআইআর করবি? হ্যাঁ, কি হয়েছে নাকি? খুন খুন। দারোগা মশাই একটু নড়ে চড়ে বসলেন। খুন শব্দটাই এমন যে একটু নড়ে চড়ে বসতেই হয়। কি হচ্ছেটা কি এই কমলপুরে? বেশ তো নির্ঝঞ্ঝাট একটা হাসি খুশি গ্রাম ছিল। এই কদিনের মধ্যে পরপর খুন হচ্ছে। এই তো কদিন আগে জঙ্গলে নোটনের লাশ পাওয়া গেল, আবার খুন। খুন? তা কে খুন হলো আবার? আগে আমি। হ্যাঁ, তার মানে? আরে ভাই, খুনটা কে হয়েছে? আগে আমি দারোগা মশাই। নোটন, নোটন বৈরাগী। দারোগা মশাই প্রথমটা ঘাবড়ে গিয়ে হাতড়ে হাতড়ে নিজের চেয়ারটা খুঁজে থপ করে বসে পড়লেন। তার মনে পড়ে গেছিল একটু আগেই তিনি মোড়ল মশাইকে বলছিলেন নোটনকে নিজে এসে রিপোর্ট লিখিয়ে যেতে। তার মানে নির্ঘাত কোনো ফচকে ছেলের কাজ কারবার। একে এই বেয়াক্কেলে হাওয়ায় থানাটা পুরো তছনছ হয়ে গেছে। তার উপর সবেধন নীলমণি একটা মাত্র আলোটাও দুলতে দুলতে ভেঙে গেছে। অন্ধকারে নিজের হাত পা গুলো ভালো করে দেখা যাচ্ছে না। তার মধ্যে এরকম ইয়ার্কি মারলে কারই বা ভালো লাগে। প্রচন্ড রেগে গিয়ে দারোগা মশাই চিৎকার করে উঠলেন, ইয়ার্কি হচ্ছে নাকি? হ্যাঁ, একেবারে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো তোমায়। বল কে তুই? তোর নামটা কি? ঠিক করে বলবি আমায় এক্ষুনি। আগে সত্যি বলছি, আমি নোটন, নোটন বৈরাগী। আমাকে খুন করা হয়েছে, সাক্ষীও আছে। আমার দোতারাটা, ওরা ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আপনি যে বটগাছের নিচে পায়ের ছাপ খুঁজছিলেন, ওইটারই একটা ঝুড়ির সাথে আটকে ওইটা ঝুলছে। অনেক পুরনো হয়ে গেছে তো, ঝুড়ির রঙের সাথে মিলে গেছে, তাই আপনার চোখে পড়েনি। কাল সকালে গিয়ে দেখবেন, ও সব বলে দেবে আপনাকে। দারোগা মশাই সামনে দাঁড়ানো অদৃশ্য মানুষটার দিকে এক দৃষ্টে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। মানে হচ্ছেটা কি? ইয়ার্কিরও একটা সীমা আছে। দোতারা সাক্ষ্য দেবে, মরা এসে রিপোর্ট লেখাবে। দারোগা মশাই আবার চিৎকার করে উঠলেন, তোর তোর নামটা বলবি নাকি এক্ষুনি লকআপে পুরো উদুম কেলাবো তোকে? কিছুই করার দরকার পড়ল না। দারোগা সাহেবের দুই হনুমান হাবিলদার ঠিক এই সময় দুটো টর্চ হাতে এসে দাঁড়ালো। টর্চের আলোয় দারোগা মশাই স্পষ্ট দেখলেন টেবিলের ওই পারে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। হাত পা মুখ কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, পুরোটাই যেন একটা ঘন কালো চাদরে ঢাকা। সেই কালো অবয়ব আবার আগের মতো খসখসে গলায় বলল, আগে আমি নোটন, আমাকে খুন করা হয়েছে। আপনি তদন্ত করুন। যদি দুদিনের মধ্যে খুনিকে ধরতে না পারেন, তবে তবে আমি আবার আসব। আমি নোটন বৈরাগী, আজীবন অহিংসাকে ধর্ম মেনে এসেছি। মাছ মাংস ছুঁইনি কোনোদিন, একটা পিঁপড়েকেও মারিনি। মরার পর আমার ধর্ম ত্যাগ করতে বাধ্য করবেন না। ওরে বাবা গো! কালো অবয়বটা হাওয়ায় মিলিয়ে গেল। বলা ভালো, দরজা দিয়ে আরেকটা ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া এসে যেন এই কালো অবয়বখানা উড়িয়ে নিয়ে গেল। প্রথমে হাবিলদারদের হাতে ধরা টর্চগুলো পড়ে গেল, আর তারপর তারা দুজন, সবশেষে দারোগা মশাই। কিছুক্ষণ পর ঝোড়ো হাওয়া থেমে গেল। শুধু দারোগা মশাইয়ের টেবিলে রাখা
কাগজগুলো ছড়িয়ে আছে মেঝেতে, আর অজ্ঞান হয়ে পড়ে আছে 3 জন মানুষ, আর টর্চের আলোগুলো কড়িকাঠের উপর ঘুরপাক খাচ্ছে। মোড়ল মশাই, এটা কিন্তু আমি আপনার কাছে আশা করিনি। আপনি এইভাবে লোক পাঠিয়ে আমার সাথে এরকম ইয়ার্কি করতে পারলেন? হ্যাঁ, সেদিন প্রায় সারা রাত ওইভাবে অজ্ঞান হয়ে থাকার পর ভোরের দিকে চোখ খুললেন দারোগা মশাই। আর চোখ খুলেই হাতে মুখে জলের ঝাপটা দিয়ে ঘড় ঘড় করে জিপ চালিয়ে সোজা এসে ধাক্কা মারলেন মোড়ল মশাইয়ের দরজায়। রাতের অন্ধকারে যে ভয়টা পেয়েছিলেন, ভোরের আলো ফোটার সাথে সাথে আর তার ছিটে ফোটাও থাকলো না। উল্টে আবার আগের চিন্তাটাই মাথা চাড়া দিয়ে উঠল। নির্ঘাত মোড়ল মশাইয়ের কথায় গ্রামের কোনো ফচকে ছোড়া এই কাণ্ডখানা ঘটিয়েছে। নিজের চোখে যা দেখেছিলেন আর নিজের কানে যা শুনেছিলেন, সবই যেন সাজানো ঘটনা বলে মনে হলো। এসব আপনি কি বলছেন দারোগাবাবু? আমাকে দেখে কি আপনার এরকম লোক মনে হয়? আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সারা কমলপুরের মানুষ আমাকে মান্যিগণ্যি করে, আর আমি আপনার সাথে ফজকেমি করব? তা নয় তো কি। হ্যাঁ, আমি আপনাকে বললাম যে নোটনকে বলতে থানায় এসে রিপোর্ট লেখাতে, আর অমনি আপনি যাওয়া মাত্র সে চলে এলো একেবারে সাক্ষী সাবুত নিয়ে। এটা আমাকে বিশ্বাস করতে বলেন আপনি? হ্যাঁ দারোগা মশাই, বিশ্বাস আপনাকে করতেই হবে। আপনি আমায় বললেন, আমি সে কথা শুনে আপনার থানা থেকে বেরোলাম, আর তারপর কয়েক ঘন্টার মধ্যেই লোক এনে তাকে সাজিয়ে গুছিয়ে থানায় পাঠালাম। এটা হতে পারে? আর তাও যদি ধরে নি হতে পারে, তাহলে ওই হাওয়া, ওই ঝড়, ওই দুলুনি এসব করবে এমন লোক আমাদের কমলপুরে কে আছে বলুন তো? ওসব কিচ্ছু শুনতে চাই না আমি। থানাটার কি অবস্থা করেছেন দেখেছেন? আলোটাও ভেঙে গেছে। কবে নতুন আলো আসবে তার ঠিক নেই। এখন সন্ধ্যেবেলায় মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে হবে। আজকের মধ্যে যদি আপনি কিছু না জানান, তাহলে কালকে কিন্তু সকাল থেকে এই কমলপুরের প্রত্যেকটা বাড়িতে আমি খানা তল্লাশি করবো বলে দিলাম। খুব দরদ না আপনাদের ওই বৈরাগীটার জন্য? ওসব দরদ না এবার পেছন দিয়ে বেরিয়ে যাবে। মোড়ল মশাই একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সবেমাত্র দাঁতন করবেন বলে নিমের ডালটা হাতে নিয়েছিলেন, সেটা মুখে চালান করে গামছাটা কাঁধে ফেলে বললেন, হ্যাঁ, এত কিছু না করে ওই বটগাছটা আরেকবার দেখলে হয় না? দোতারার খোঁজটা যদি পাওয়া যায় তাহলে তো আপনার বিশ্বাস হবে। দারোগা মশাই সকাল থেকেই আজ তেলে বেগুনে জ্বলে আছেন। দোতারার কথা শুনে আরো রেগে গেলেন। না, কেউ যাবে না ওই জঙ্গলে, কেউ যাবে না। আমি আজই সদর থেকে বেশি করে হাবিলদার এনে ওই জঙ্গল একদম ঘিরে রেখে দেব। আমি কিছু বুঝি না যেন। আমি তো যাচ্ছি না, কিন্তু ওই দোতারা খোঁজার নাম করে সবাই একবার করে জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনবে। এখন সরকার থেকে জঙ্গলের কাঠ কাটা বন্ধ করে দিয়েছে, জানেন তো? তাই এসব ফন্দি ফিকিরি খোঁজা হচ্ছে না। ওসব কিচ্ছু চলবে না। উফ, বললাম তো কিচ্ছু চলবে না। মোড়ল মশাই আর কি বলবেন, মাথা নাড়তে নাড়তে ঘাটের দিকে চলতে শুরু করলেন। দারোগা বাবু তবু যেন ছাড়ার পাত্র নয়। ওখান থেকেই চিৎকার করে মোড়ল মশাইকে বললেন, তাহলে মনে থাকবে তো, আজকের মধ্যে যাকে দিয়েই জঘন্য কাজটা করিয়েছেন তাকে নিয়ে থানায় এসে যদি সব দোষ স্বীকার না করেন, তাহলে কাল সারা দিন কিন্তু কমলপুর গ্রামে আমি চিরুনি তল্লাশি করব। বাচ্চা, বুড়ো, মেয়ে, মরদ কাউকে রেহাই দেব না বলে দিলাম। মোড়ল মশাই কোনো কথা বললেন না। দারোগা মশাইয়ের অবশ্য কথার খেলাপ হলো না। যা বললেন তাই করে দেখালেন। সারা কমলপুর গ্রামে যেন একদিনে একেবারে লঙ্কাকাণ্ড হয়ে গেল। যেখানে যা পাচ্ছেন তাই তুলে তুলে দেখছেন। লোকের ঘরে ঢুকে, ভাঁড়ারের ভেতর ঢুকে জিনিসপত্র উল্টে পাল্টে কি যে তল্লাশি করছেন উনি জানেন। লোকের ঘরের খাটের তলা, হেঁসেল কিচ্ছু বাদ দিলেন না।
এত কিছু খুঁজে শেষে নিমাইয়ের ঘরের হেঁসেলে খুঁজে দেখলেন ভাতের হাঁড়িতে ভর্তি ভুঁসো লেগে আছে। এই তো তিনি ক্লু পেয়ে গেছেন। এই ভুঁসো মেখেই নিমাই নাকি তাকে ভয় দেখিয়েছিল। হাঁড়িটা নিমাইয়ের মুখের সামনে ধরে দারোগাবাবু চিৎকার করে বললেন, এই তোর হাঁড়িতে এত ভুষো থেকে গেল রে? আগে দারোগা বাবু, কয়লা কম ছিল তাই কালি পড়ে গেছে বেশি। তাই নাকি এই ভুষো মেখে সেদিন থানা এসে ভূত সেজেছিলি? হ্যাঁ, কি সর্বনাশ! না না দারোগা বাবু। নিমাই কেঁদে পায়ে পড়ে গেল দারোগাবাবু। কিন্তু তবু দারোগাবাবু ছাড়ার পাত্র নন। সারাটা দিন সারা কমলপুরে তাণ্ডব চালিয়ে এই একটা সন্দেহ করার মতো জিনিস পাওয়া গেছে। একে কি আর এত সহজে ছেড়ে দেওয়া যায়? চল তুই থানায়, আজ তোকে এমন উদুম কেলাবো না, এমন কেলাবো যে সব কথা একদম ভড় করে বেরিয়ে আসবে তোর মুখ থেকে। চল। পেছনের ভিড় থেকে মোড়ল মশাই এসে সামনে দাঁড়ালেন। এমনটি করবেন না দারোগা বাবু, এতে কিন্তু নোটনের অস্তিত্ব আত্মা আরো রেগে যাবে। আজ সে আবার আসবে বলেছিল, আপনি তো তার মৃত্যুর কোনো তদন্তই করলে না। কমলপুরের নিরীহ মানুষগুলোকে শুধু শুধু খামোকা নাকে দম দিয়ে ঘোরাচ্ছেন। ও কিন্তু আপনাকে ছাড়বে না দারোগা বাবু, এই আমি বলে দিচ্ছি। সারাদিন কমলপুরে ঘুরে বেরিয়ে তাণ্ডব চালিয়ে কিছুই যে পাননি, এই ধ্রুব সত্যটা দারোগাবাবুর চেয়ে আর কে ভালো জানে। নিমাইকেও যে তিনি শুধু শুধুই নিজের মান রাখতে ধরে নিয়ে যাচ্ছেন, এ কথাটাও তিনি খুব ভালো করে জানেন। কিন্তু এ কথা যে সবার সামনে স্বীকার করা যায় না, তাই খানিকটা জোরের সঙ্গে ধাক্কা দিলেন মোড়ল মশাইকে। বেচারা বুড়ো মানুষ টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল হাত দুয়েক দূরে। দারোগা মশাই একবার আফসোসে হাত কামড়ালেন। এতটাও রূঢ় হতে চাননি, কিন্তু ধাক্কা যখন দিয়েই ফেলেছেন তখন আর কি করা যায়। তাই নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি সরুন তো, আপনি মশাই বড্ড বেশি ফটর করেন। সেই প্রথম দিন থেকে আমি দেখে আসছি। আমাকে আমার কাজটা করতে দিন, আর ঠিক মতো করতে না দিলে কিন্তু একেবারে ঘাড় ধরে ভেতরে চালান করে দেবো। আপনার কাজটা আপনি কোথায় করছেন দারোগা বাবু? মনে রাখবেন দারোগা বাবু, সে কিন্তু আসবে, আজ আবার আসবে। মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে বললেন মোড়ল মশাই। দারোগাবাবু সেদিকে তাকিয়ে কোনো পাত্তা না দিয়ে নিমাইয়ের গেঞ্জির ডগা ধরে টানতে টানতে নিয়ে গেলেন থানায়। থানায় আজও বড় থমথমে পরিবেশ। আলোর বাল্বের থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়া কাঁচটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু এখনো নতুন বাল্ব লাগানো হয়নি। লম্বা দড়িটা এখনো ঝুলছে কড়িকাঠ থেকে। মনে হচ্ছে যেন কেউ একটু আগেই ওই দড়ির সাথে ঝুলে গিয়েছিল। এখন শুধুমাত্র লাশটা সরানো হয়েছে, কিন্তু দড়িটা খোলা হয়নি। সেদিন যে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়েছিল সেগুলো তোলা হয়েছে ঠিকই, কিন্তু এখনো ঠিক মতো গুছিয়ে রাখা হয়নি। টেবিলের ওপর ডাই করে রাখা আছে। দারোগা মশাই থানার চারদিকটা তাকিয়ে আবার নিমাইয়ের কানটা টেনে ধরলেন। দেখেছিস? দেখ শালা, দেখ কি অবস্থা করেছিস তুই থানাটার। নিমাই চারদিকে তাকিয়ে দেখে আবার হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি সব পরিষ্কার করে দেবো স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। ওই তো নিজের মুখে স্বীকার করলি যে এই সব কাণ্ড তুই করেছিস। আর যদি কিছু নাই করিস তো পরিষ্কার করবি কেন রে তুই? নিমাই আর কোনো কথাই বলল না, শুধু বারবার কেঁদে উঠছে। কথা বলে যে কোনো লাভ নেই সে খুব ভালো করেই বুঝেছে। ওকে ছেড়ে দিন দারোগা মশাই, তার চেয়ে বরং আমায় হাজতে পড়ুন। মোড়ল মশাই আবার এসেছেন থানায়। তখন দারোগা বাবুর ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে বেশ খানিকটা কেটে গেছে। সেই কাটা জায়গায় একটি পট্টি বেঁধে হাজির হয়েছেন থানায়। দারোগা মশাই নিজের জেদ বজায় রাখতে যাকে খুশি হাজতে চালান করছেন। এটা তো তিনি গাঁয়ের মোড়ল হয়ে নিজের চোখে দেখতে পারেন না, তাই এই অবস্থাতেও তিনি চলে এসেছেন থানায়।
আপনি আমাকে বলেছিলেন নোটনের উচিত এসে এখানে রিপোর্ট লেখানো, আর তার প্রায় সঙ্গে সঙ্গে এসে নোটন এখানে রিপোর্ট লেখানোর কথা বলে। তাহলে এ বেচারা নিমাই কি দোষ করলো বলুন তো মাঝখান থেকে? হাঁড়ির গায়ে ভুঁসো বেশি বলে আপনি ওকে ধরে আনলেন, এটা কি কোনো ঠিক কাজ হলো? আপনি বলুন তো। ঠিক তো হয়নি বটে, কিন্তু সেটা ধরিয়ে দেওয়ার মোড়ল মশাইকে। দারোগাবাবু নিতাইয়ের কান ছেড়ে দিয়ে এবার মোড়ল মশাইয়ের হাত ধরে তাকেই ধাক্কা মারতে মারতে চেঁচাতে শুরু করলেন। এ শালা বুড়োটা আবার এসছে তো। এই কে আছিস? ওই হাজতের তালাটা খোলতো। এই বুড়োটা শালা সব নষ্টের পান্ডা। আমি আগেই জানতাম এই সব কাণ্ড ঘটিয়েছে শালা। হাজতের তালা সবে মাত্র খোলা হয়েছে, অমনি সেটা সশব্দে ঠং করে আবার বন্ধ হয়ে গেল। তখনও একটা মেটে আলো ছড়িয়েছিল বাইরে, জানালার ফাঁক দিয়ে সেটাই আসছিল থানার মধ্যে। অন্য আলোর প্রয়োজন পড়ছিল না, কিন্তু হঠাৎ করেই যেন আলোটা নিভে গেল। বাইরেটা একেবারে নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেল। আবার ঠিক আগের দিনের মতো ঝোড়ো হাওয়া, সব কিছু উড়িয়ে পুড়িয়ে দেওয়ার মতো হাওয়া। থানার দরজা, লকআপের দরজাগুলো প্রচণ্ড আওয়াজে ঢকাত ঢকাত করে একবার বন্ধ হচ্ছে আর একবার খুলছে। ওপরে কড়িকাঠের সাথে আলোর তারটা যে ফাঁসির দড়ির মতো ঝুলছিল, সেটা আবার আগের দিনের মতো প্রবলভাবে দুলতে শুরু করেছে। শুধু আলোর শেডের ভারটা নেই বলে বোধহয় ক্যাঁচ ক্যাঁচ হচ্ছে না। দারোগা মশাই এবার আবার ঢোক গিললেন। যাদের তিনি সন্দেহ করে আগের দিন থেকে তুলকালাম করে চলেছেন, তারা দুজনেই থানার মধ্যে তার সামনে দাঁড়িয়ে, অথচ ঠিক আগের মতোই সেই ভৌতিক কাণ্ড নির্বিবাদে হয়ে চলেছে। একটা কাঁপা কাঁপা স্বর বেরিয়ে এলো দারোগা বাবুর গলা থেকে। আবার আর কি হচ্ছে? আমি নোটন দারোগা বাবু। আপনাকে বলেছিলাম না আমি আবার আসবো? আমি এসেছি দারোগা বাবু। আমার খুনি কোথায়, তাকে ধরেছেন? একটানা খসখসে গলায় কে যেন বলে চলল। দারোগা বাবু কথা হারিয়ে ফেলে মাটিতে ধপ করে বসে পড়লেন। চারিদিকে একটা নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে। সেই কালো অন্ধকারের মধ্যেও মনে হচ্ছে তার চেয়েও কালো হয়ে যাওয়া একটা মূর্তি ক্রমশ এগিয়ে আসছে দারোগা বাবুর দিকে, একেবারে সামনে। দারোগা বাবু যেন উপলব্ধি করতে পারছেন একটা হিম শীতল স্পর্শ, আবার একটা খসখসে গলা। এই হলো দারোগা বাবু, আমার খুনি কোথায়? আমার খুনিকে না খুঁজে সারাদিন আপনি কার বাড়ির হাঁড়িতে বেশি ভুষো তাই খুঁজে গেলেন? আমার এই দম বন্ধ হয়ে মরে যাওয়া কালো শরীরটাকে আপনার ভুষো লাগানোর সং মনে হচ্ছে? নোটনের গলার আওয়াজটা ক্রমশ কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে, আর দারোগা বাবুর গলাটা কে যেন টিপে ধরেছে। একটা ভয়ঙ্কর শক্ত হাত। দারোগা বাবু দু হাতে চাপতে সেই হাতটা ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিন্তু ক্রমশ যেন তার দম বন্ধ হয়ে আসছে। একটা হালকা গোঙানি শুধু ভেসে আসছে তার মুখ থেকে, কিন্তু খসখসে গলাটা যেন আরো কাছে ঘেঁষে এলো। কি দারোগা বাবু, বললেন না তো আমার খুনি কোথায়? আপনি তো বলেছিলেন আমি এসে রিপোর্ট লেখালে আপনি তদন্ত করবেন। সাক্ষী চেয়েছিলেন তাই না? সাক্ষীও তো দিয়েছি, আমার দোতারা। তাহলে কেন তদন্ত করলেন না বলুন? দারোগা সাহেবের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। গলা দিয়ে যে হালকা গোঙানিটা বেরিয়ে আসছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। মোড়ল মশাই এবার আস্তে আস্তে বললেন, বাবা নোটন, তোমাকে এমন করে কে বেঁধেছিল? তুমি মরলে কি করে বাবা? কে তোমাকে খুন করলে?
নোটন তখনও চেপে ধরে রেখেছে দারোগা বাবুর গলা। একটা প্রচণ্ড রাগ যেন ফুটে বেরোচ্ছে নোটনের সেই খসখসে গলার স্বরে। আমি যদি সব করি তাহলে ইনি কি করতে আছেন? নোটন এবার ধাক্কা দিল দারোগা বাবুকে। তিনি প্রায় হাত পাঁচেক দূরে গিয়ে পড়লেন। ছিটকে পড়ে হাতে পায়ে চোট পেয়েছেন হয়তো, কিন্তু তবু গলাটা ছাড় পাওয়ার যেন একটু হলেও শান্তি পেয়েছেন। এখনো মাটিতে থেবড়ে বসে হাঁপাচ্ছে, আর সেই হাঁপানির দমকে দমকে একটা কথাই ভেসে ভেসে আসছে। আমি তদন্ত করব, কালকেই যাব। এখনই কি একেবারে কান ধরে হিড়ির করে টেনে নিয়ে আসবো? থম মেরে বসে আছেন মোড়ল মশাই। এই কদিন ধরে কারণে অকারণে অনেক ঝড়ঝাপটা গেছে তাঁর উপর দিয়ে। এই বুড়ো হারে কতটাই বা আর সহ্য হয়। সারা জীবন তিনি এই কমলপুর গ্রাম আর তার মানুষজনের জন্য প্রচুর কাজ করেছেন। তবে চাঁদেরও যেমন কলঙ্ক আছে, তেমন তাঁরও একটা কলঙ্কের দিক আছে। সেই কলঙ্ক হলো বাদল, মোড়ল মশাইয়ের ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনায় লবডঙ্কা, তার উপর কিছু কুলাঙ্গার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে উচ্ছন্নে গেছে। মোড়ল মশাইয়ের সঙ্গে তার ছেলের বনে না কোনোদিনই। নেহাত স্ত্রীর জোড়াজুড়িতে ত্যায্য পুত্র করতে পারেননি এখনো। বাদল কোথায় থাকে, কি করে, কিছুই খবর রাখতেন না তিনি। মাঝে মাঝে অবশ্য সে গাঁয়ে আসে, কদিন থাকে, তারপর আবার চলে যায়। এখন জানা গেল বাদল নাকি জাল নোটের ব্যবসা করে। জোড়াদিঘির জঙ্গলে ওই বট গাছের তলায় প্রচুর জাল নোট জমা করে রেখেছিল বাদল। পুলিশ সেসব উদ্ধার করেছে, বাদলকেও হাতে নাতে ধরেছে। বেচারা বেগতিক দেখে আজই সব জাল নোট সরাতে এসেছিল, এক্কেবারে পরিবিত পর দারোগা বাবুর সামনে। মোড়ল মশাই একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, না না, সে কি কথা? আমার ছেলে বলে বাদলকে আপনি ছেড়ে দেবেন, তা কি করে হয় দারোগা মশাই? যে অপরাধী তাকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু দারোগা বাবু আপনি বাদলকে ধরলেন কি করে? দারোগা বাবু হালকা হেসে নিজের গলায় একটু হাত বোলালেন। এখনো গলায় নোটনের হাতের ছাপ গাঢ় হয়ে বসে আছে। ওই ছাপ বোধহয় আর এই জন্মে যাবে না। আসলে সত্যি বলতে কি, আমাকে সেরকম কিছুই করতে হলো না। সেই বট গাছের কাছে যেতেই আমি ওই দোতারাটা দেখতে পেলাম। একটু একটু আড়ালে ছিল বটে, একটা ওই বটের ঝুড়িতে আটকে মাটি থেকে হাত চারেক উপরে ঝুলছিল। আগের দিন যে ওটা কোথায় ছিল কে জানে, চোখেই পড়ল না কারোর। আর আজ একেবারে প্রথমেই চোখ গেল ওই দোতারাটার দিকে। আমি তো ওই তারপর হাবিলদারকে পাঠালাম যে দোতারাটা আনতে। সে সবে মাত্র দোতারাটা আনবে বলে এগিয়েছে, হঠাৎ দেখি দোতারাটা নিজে নিজেই পড়ে গেল মাটিতে। আর বিশ্বাস করবেন না আপনি, পড়ল ঠিক সেই জায়গাতেই যেখানে বাদল ওই ওই নকল টাকার বান্ডিলগুলো লুকিয়েছিল। দোতারাটা যেই তুলতে যাব দেখি মাটিখানা বড্ড নরম, মানে এমন যেন কিছুদিন আগেই খোঁড়া হয়েছে। আগের দিন দেখেননি? না, মানে খেয়াল করিনি আর কি। তা যা বলছিলাম, দোতারাটা পাওয়ার পর সঙ্গে সঙ্গেই একটা বুদ্ধি খেলে গেল। আমি যে এখানে এসেছি, দোতারাটা পেয়েছি বা নোটের বান্ডিল পেয়েছি, সব চেপে গেলাম। কে যেন আমার মাথার মধ্যে এসে বলে গেল যে রাতের বেলা এখানে এলে এই জাল নোটের কারবারিকে ধরতে পারবো। নোটন আমার যে কি হেনস্থা করেছিল সেটা তো গোটা গ্রাম শুদ্ধ সবাই জেনে গেছে।
তাই আমি যে এখানে এসে খোঁড়াখুঁড়ি করে তুলকালাম করবই, সেটা তো সবাই ধরে নেবে, তাই না? তাই এগুলো সরাতে সে একবার না একবার আসবেই। আর তখন ওত পেতে থাকলে ঠিক পাখি ধরা পড়বে। আর তাই হলো। সন্ধ্যের পর আমরা জঙ্গলে সবাই ঝোপ জঙ্গলের আড়ালে আবডালে লুকিয়ে রইলাম। কিন্তু কিন্তু শেষে যে বাদলকে দেখব এটা ভাবতে পারিনি মোড়ল মশাই। ওই দোতারায় বাদলের হাতের ছাপ পাওয়া গেছে। এমনকি দোতারার তারটা ছিঁড়ে গিয়ে ফুটে গিয়েছিল ওর বুড়ো আঙুলে। ওই রক্তের ফোঁটার সাথে বাদলের রক্ত মিলে গেছে। সত্যি সত্যি জব্বর একখানা সাক্ষী রেখে গেছে নোটন। কিন্তু নোটনকে বাদল মারলো কেন? ও বেচারা বুঝি টাকা লোকাতে দেখে ফেলেছিল। আসলে বেচারাকেও মারতে চায়নি। হাত পা মুখ বেঁধে ভয় দেখালেই ভেবেছিল যে নোটন সব চেপে যাবে। কিন্তু সে যে ভয়ের চোটে একেবারে হার্ট ফেল করে মরে যাবে সেটা ভাবতে পারেনি বাদল। যাকে কেস সলভ হয়ে গেছে, আর আর নোটন আমাকে মারতে আসবে না। উফ, বাবা কি কাণ্ডটাই না হলো! বাপের জন্মে এমন কাণ্ড দেখিনি আর শুনিও নি বাবা। লোকে ঠিকই বলে দারোগা বাবু। কি বলে মোড়ল মশাই? পুলিশ চাইলে একদিনই সব তদন্তের কিনারা করতে পারে, কিন্তু সব খুনিদের ধরতে পারে, কিন্তু কিন্তু চায় না। এই যা শেষে কিনা মরা মানুষটাকে জ্যান্ত হয়ে থানায় এসে রিপোর্ট লেখাতে হলো। আবার একটা রাত শেষ হলো কমলপুরের। ভোর না হতেই সবাই আবার চমকে উঠল। সেই এক গান ভেসে আসছে জোড়াদিঘির জঙ্গল থেকে। আবার সেই এক গান, তবে আগের মতো আর খসখসে গলায় নয়। নোটন বেঁচে থাকতে যেমন মিষ্টি গলায় গান শোনাতো, তেমন গানই শোনা যাচ্ছে। নোটনের গান আজও শোনা যায় কমলপুরের চোরাদিঘির জঙ্গল থেকে। আর নোটনের ওই দোতারাটা রাখা আছে মোড়ল মশাইয়ের ঘরে। দোতারাটার একটা তার ছেঁড়া। মোড়ল মশাই অনেক চেষ্টা করেও সেই তারটা আর লাগাতে পারেননি। তবে তিনি লক্ষ্য করেছেন, সকালে নোটন যখন গায় তখন দোতারাটার তার যন্ত্রের সাথে লাগানো থাকে। এ জীবন গেলে ফিরে আসে না